তো আজকে আমরা শুরু করব তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া। কি শুরু করব? তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া যাকে ইংলিশে বলা হচ্ছে কি ইলেকট্রিসিটি অ্যান্ড কেমিক্যাল রিয়াকশন। কেমিক্যাল রিয়াকশন আমরা স্টাডি করব। তো আগে এটা বুঝো যে চ্যাপ্টারটাতে বলতে কি চাইছে এটা বুঝতে হবে প্রথমে, তারপরে আমরা চ্যাপ্টারের মধ্যে যাব। আগে প্রতিটা চ্যাপ্টার পড়া শুরু করতে গেলে প্রথমে জানতে হবে যে চ্যাপ্টারটা আমাদের বলতে কি চাইছে কি যে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। এর মানে যে তড়িৎ পরিবহনের ফলে রাসায়নিক বিক্রিয়া ঘটবে বা রাসায়নিক বিক্রিয়ার ফলে তড়িৎ উৎপন্ন হবে, মানে এটা আকাশের পরিপূরক। মানে কি বলতে চাইছে যে এবার দুটো কেস হবে এখানটা করতে। এই চ্যাপ্টারটা বলতে চাই দুটো কেস হয় এখানটা করে, যে তড়িৎ পরিবহনের ফলে রাসায়নিক বিক্রিয়া ঘটবে না রাসায়নিক বিক্রিয়ার ফলে তড়িৎ প্রবাহ ঘটবে। ঠিক আছে, আবার বলছি যে এই চ্যাপ্টারটা বলতে কী চাইছে, এই চ্যাপ্টার থেকে আমরা কেন পড়বো, কারণ পুরো যে রাসায়নিক বিক্রিয়ার ফলে আমাদের কোনো ক্ষেত্রে তড়িৎ উৎপন্ন হবে এবং তড়িৎ প্রবাহের ফলে রাসায়নিক বিক্রিয়া ঘটবে। তাই জন্য এই চ্যাপ্টারের নাম তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া। ঠিক আছে, এবং তড়িৎ প্রবাহ যেটা পড়বো আমরা, তড়িৎ প্রবাহ, তো তড়িৎ এবং কোনো তড়িৎ প্রবাহ বা এবার এখান থেকে আমরা স্টাডি করবো তড়িৎ প্রবাহ থেকে, তারপরে রাসায়নিক বিক্রিয়াতে ঢুকবো। তড়িৎ প্রবাহটা জিনিসটা, এবং তড়িৎ প্রবাহ জানি আমরা কোনো পদার্থের মধ্যে যখন তড়িৎ প্রবাহিত হয় তখন তাকে তড়িৎ পরিবাহী, সেটা এই পদার্থটাকে কী বলা হয়? তড়িতের পরিবাহী। এবং যে তড়িতে যাচ্ছে সেটাকে তড়িতের প্রবাহ বলা হয়। তো এবং যে তড়িতের পরিবাহী আমরা দেখি, আমরা তড়িতের পরিবাহী জিনিসটা কি। তড়িৎ পরিবাহী, তো তড়িৎ পরিবাহী কয় প্রকার হয়? আমি আবার বলছি যে এবার এই চ্যাপ্টারতে মূলত কোনো দ্রবণের মধ্যে যদি আমি তড়িৎ পাঠাই তবে সেখান থেকে রাসায়নিক বিক্রিয়া ঘটবে, বা সেই কোনো দ্রবণে যদি রাসায়নিক বিক্রিয়া ঘটে সেখান থেকে তড়িৎ উৎপন্ন হবে। সেই সমস্ত জিনিসপত্র নিয়ে আলোচনা করবে এই চ্যাপ্টারটার মধ্যে। তো আমাদের সর্বপ্রথম যেটা জানতে হবে তড়িতের পরিবাহী জিনিসটা কি। তড়িতের পরিবাহী আমরা প্রথমে পড়েছি যে সমস্ত পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ পরিবাহিত হয়, সেই সমস্ত পদার্থগুলোকে আমরা কি বলি? তড়িতের পরিবাহী বলি, তাই তো? তড়িতের পরিবাহী মানে যে সমস্ত পদার্থের মধ্যে দিয়ে তড়িৎটা চলাচল করবে সেটা হচ্ছে তড়িতের পরিবাহী। এটা তো বুঝতে পেরেছো? এটা তো কোনো ডাউট নাই। তড়িতের পরিবাহী বলতে কী বোঝায়? যে সমস্ত পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ চলাচল করতে পারবে সে সমস্ত পদার্থকে বলা হয় তড়িতের পরিবাহী। তড়িতের পরিবাহী কত রকমের হয়? দুই রকমের হয়। কী হয়? একটা তড়িতের সুপরিবাহী, একটা তড়িতের কুপরিবাহী। কি আমাদের তড়িতের সুপরিবাহী আর কি তড়িতের কুপরিবাহী। এবার কুপরিবাহী জিনিসটা কি? আচ্ছা, যে এবার আমরা তড়িতের পরিবাহীতে পড়লাম যে সমস্ত পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ চলাচল করতে পারবে সে সমস্ত তড়িতের পরিবাহী বলা হয়, তাই তো?
আর তাহলে তড়িৎ সুপরিবাহী বলতে কী বোঝায়? যে সমস্ত পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ ভালোভাবে চলতে পারে তাদের সুপরিবাহী বলবো আমরা। আর কুপরিবাহী বলতে যে সমস্ত পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ চলাচল করতে পারবে না সেটা তড়িতের কুপরিবাহী। এটা লিখবো যে সমস্ত পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ পরিবাহিত হয় না। এক্সাম্পল দেবো। এক্সাম্পল যেমন কাঁচ হয়, কাঠ, প্লাস্টিক, এই সমস্ত পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ চলাচল করতে পারে না। তাই জন্য এই সমস্ত পদার্থগুলোকে কী বলা হয়? তড়িতের কুপরিবাহী বলা হয়, কুপরিবাহী। এবং তড়িতের সুপরিবাহী কোনগুলো? যে সমস্ত পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ চলাচল করতে পারে, তাদেরকে বলা হবে তড়িৎ সুপরিবাহী। যেরকম এক্সাম্পল দিই, যেরকম যদি আমি লোহা, তামা, এরকম অনেক হয় এক্সাম্পল, লোহা, তামা অনেক এরকম হয়। তো আমি এটুকুতে কী বুঝতে পারলাম? যে প্রথমেই চ্যাপ্টার জানার আগে আমাদের যেটা জানতে হবে তড়িতের পরিবাহী জিনিসটা কি। তড়িতের পরিবাহী বলতে কী বোঝা যায়? যে সমস্ত পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ চলাচল করতে পারবে সে সমস্ত পদার্থের মধ্যে থেকে তড়িৎ পরিবাহী বলা হয়। তড়িৎ পরিবাহী কত রকমের হয়? দুই রকমের। একটা তড়িতের সুপরিবাহী, যে সমস্ত পদার্থের মধ্যে দিয়ে তড়িৎটা ভালোভাবে যেতে পারবে একই হয়, তার মধ্যে তড়িতের সুপরিবাহী বলা হয়। এক্সাম্পল কী দিলাম? লোহা, তামা। আর কুপরিবাহী বলতে কী বোঝায়? যে সমস্ত পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ চলাচল করতে পারবে না বা তড়িৎ পরিবাহিত হবে না, সে মধ্যে তড়িতের কুপরিবাহী। যেরকম কাঠ, লোহার মধ্যে, প্লাস্টিকের মধ্যে কাঠ, প্লাস্টিকের মধ্যে তড়িৎ যেতে পারবে না, তাহলে এটা তড়িতের কুপরিবাহী। এবার এই যে তড়িতের সুপরিবাহীটা আবার দুই রকমের হয়। তড়িতের সুপরিবাহী দুই রকমের হয়। একটা কি? একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, দুই নম্বরটা কি? আমাদের ধাতব পরিবাহী, সরি ইলেকট্রনের পরিবাহী। বুঝতে পারলাম যে তড়িৎ পরিবাহী কি জানলাম? যে সমস্ত পদার্থের মধ্যে তড়িৎ পরিবাহিত হয়। এবং তড়িতের দুই রকম পরিবাহী হচ্ছে, একটা সুপরিবাহী, একটা কুপরিবাহী। সুপরিবাহী মধ্যে চলাচল করতে পারবে ভালোভাবে, এক্সাম্পল লোহা, তামা। আর কুপরিবাহী যে সমস্ত পদার্থের মধ্যে চলাচল করতে পারবে না সেটা তড়িৎ কুপরিবাহী, কাঠ, প্লাস্টিক, ঠিক আছে। এবং তড়িৎ সুপরিবাহী দুই রকমের। একটা হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী আর একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তো এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিয়ে আমাদের খুব মূল আলোচনা, এটাকে মার্ক করে রাখলাম। এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিয়ে আমাদের মূল আলোচনা, ঠিক আছে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিয়ে আমরা এটা জানবো যে ইলেকট্রনিক পরিবাহী কী। ইলেকট্রনিক পরিবাহী বলতে বোঝায় যে সমস্ত পদার্থের মধ্যে দিয়ে মুক্ত ইলেকট্রনগুলি তড়িৎ পরিবহন করবে, ঠিক আছে। সেই মধ্যে ইলেকট্রনীয় পরিবাহী বলবো। তো যেমন যে সমস্ত পদার্থের মধ্যে মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহন করে, সেটাকে আমরা ইলেকট্রনীয় পরিবাহী বলবো। এবার এই ইলেকট্রনীয় পরিবাহী কাকে বলবো? যে সমস্ত পদার্থের মধ্যে দিয়ে মুক্ত ইলেকট্রনগুলি তড়িৎ পরিবহন করে। মুক্ত ইলেকট্রন বলতে যে সমস্ত পদার্থের ইলেকট্রন থাকবে, যেরকম কোনো ধাতু একটা ধরো কপার দণ্ড আছে, অ্যালুমিনিয়াম দণ্ড আছে, এটা ধাতু। তো ধাতুর মধ্যে নিশ্চয়ই ইলেকট্রন থাকবে, ওই দণ্ডের মধ্যে ইলেকট্রন কারণ থাকবে। যদি কোনো পরমাণু, একটা লোহা কীভাবে সৃষ্টি হবে? অণু নিয়ে সৃষ্টি হবে, অণুর মধ্যে পরমাণু থাকবে, পরমাণুর মধ্যে পরমাণুর মধ্যে ইলেকট্রন থাকবে। সেই ইলেকট্রনগুলি কী করবে? এবং কোনো যদি একটা লোহার যদি দণ্ড হয়, সের মধ্যে নিশ্চয়ই মধ্যে অণু থাকবে, ইলেকট্রনও থাকবে। যে ইলেকট্রনগুলির মধ্যে রয়েছে, সেই ইলেকট্রনগুলি যখন
তড়িৎ প্রবহন করবে তখন তাকে বলবো আমরা ইলেকট্রনীয় পরিবাহী। অর্থাৎ যে সমস্ত ধাতব পরিবাহী ইলেকট্রনীয় পরিবাহী হয়, ঠিক আছে? সমস্ত ধাতব পরিবাহী ইলেকট্রনীয় পরিবাহী, সমস্ত ধাতব পরিবাহী। বুঝতে পারলা? মানে যত পৃথিবীতে যত রকমের ধাতু রয়েছে, ধাতু সমস্তই ইলেকট্রনীয় পরিবাহী, কারণ সমস্ত ধাতুর মধ্যে দিয়ে ইলেকট্রনগুলোই তড়িৎ পরিবহন করে, তাই জন্য সমস্ত ধাতব পরিবাহী ইলেকট্রনীয় পরিবাহী। ইলেকট্রনীয় পরিবাহী দুই রকমের হয়, আছে আমাদের অধাতব পরিবাহী, আছে ধাতব পরিবাহী। আছে আমাদের অধাতব পরিবাহী। এবং এবার ধাতব পরিবাহীর জিনিসটা কি, যে সমস্ত ধাতুর মধ্যে দিয়ে, যে সমস্ত ধাতুর মধ্যে দিয়ে মুক্ত ইলেকট্রনগুলি, মুক্ত ইলেকট্রন দিলাম, ইলেকট্রন তড়িৎ পরিবাহের ফলে কোষের রাসায়নিক পরিবর্তন ঘটবে না। ঘটে না, কিন্তু উষ্ণতার পরিবর্তন ঘটে। ঘটে সে সমস্ত পদার্থ কী বলবো আমাদের ধাতব পরিবাহী। বলতে যে ইলেকট্রনিক পরিবাহী বলতে কী বুঝলো, যে সমস্ত পদার্থের মধ্যে মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহন করবে এবং তাদেরকে বলবো ইলেকট্রনিক পরিবাহী। আর একটা শর্ত কী ছিল, যে ইলেকট্রন যখন পরিবাহিত হবে তড়িৎটা, তখন রাসায়নিক কোনো পরিবর্তন হবে না। রাসায়নিক পরিবর্তন বলতে সেই কপারটা তামাতে পরিণত হয়ে যাবে না, ওরকম কোনো রাসায়নিক পরিবর্তন ঘটবে না, কেবলমাত্র উষ্ণতার পরিবর্তন ঘটবে। কারণ কি, যখন আমরা জানি যে যখন কোনো পদার্থের মধ্যে দিয়ে ধাতব পরিবাহের মধ্যে দিয়ে যখন যে আমাদের চরাচরিত পরে আসলাম কি, যে উৎপন্ন যে তাপটা কী ছিল, তাপ মানে যখন কোনো পরিবর্তনে যে মুক্ত ইলেকট্রন যখন পরিবাহিত হবে, ইলেকট্রন যখন পরিবাহিত হবে, তড়িৎ যখন পরিবাহিত হবে, তখন সেই মধ্যে তাপ উৎপন্ন হবে। কেন উৎপন্ন হবে? যখন অণুগুলির মধ্যে সংঘর্ষ হবে, রোধ থাকবে, রোধ থেকে তড়িৎ বাধা সৃষ্টি করবে, তাই জন্যেই তাপটা উৎপন্ন হবে। তাই এটাই বলছি যে তাই ইলেকট্রন পরিবহন যদি তড়িৎ পরিবাহিত হয় তাহলে নিঃসরণ তাপ উৎপন্ন হবে। ওটাই এখানে বলেছে যে সমস্ত ধাতু পরিবহনের মধ্যে দিয়ে মুক্ত ইলেকট্রনগুলি তড়িৎ পরিবহনের ফলে কোষের রাসায়নিক কোনো পরিবর্তন হয় না। এটা তো কোষ, ওর কোনো ধাতু পরিবহনের কোনো রাসায়নিক পরিবর্তন হবে না, মানে ওটাও কোনো পরিবর্তন হয়ে যাবে না, কেবলমাত্র উষ্ণতাটা বাড়বে। তাই জন্য একে বলা হয় ধাতব পরিবাহী। ঠিক আছে, এবার এক্সাম্পল কি আমাদের, এক্সাম্পল সমস্ত ধাতুই, সমস্ত ধাতু। ঠিক আছে, আর এখানে তো এবার এখানে সেম সংজ্ঞা এখানে দেবো আমরা, যে সমস্ত এখানে ধাতু লিখেছি অধাতু, যে সমস্ত অধাতুর মধ্যে দিয়ে তড়িৎ পরিবহনের ফলে কোষের রাসায়নিক কোনো পরিবর্তন হয় না, কিন্তু উষ্ণতা পরিবর্তন ঘটে, সেটার মধ্যে অধাতু পরিবাহী। যেরকম এক্সাম্পল হচ্ছে আমাদের কার্বন দণ্ড আর গ্যাস কার্বন, গ্রাফাইট। গ্রাফাইট। আর যদি বলে, যদি কোশ্চেন করে পরীক্ষাতে যে ধাতব পরিবাহী নয় কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে, এক্সাম্পল দাও, তাহলে কী হবে? কার্বন দণ্ড বা গ্রাফাইট মধ্যে একটা দিলেই হবে। ঠিক আছে, ধাতু নয় কিন্তু তড়িৎ পরিবহন করে, এক্সাম্পল কি আমাদের? কার্বন দণ্ড ও গ্রাফাইট। এটা সব অধাতু। এই কোশ্চেন এরকম আসতে পারে যে একটা অধাতুর উদাহরণ দেয় যেটা তড়িৎ পরিবহন করে, গ্রাফাইট দিলে বা কার্বন দণ্ড দিলেই হবে। ঠিক আছে, এটুকু বুঝতে পেরেছো তো? দেখো
আমি এটাতে বললাম যেখানে যে তড়িৎ পরিবহন কাকে বলবো, যে সমস্ত পথের মধ্যে তড়িৎ চলাচল করতে পারে সেটা তড়িতের পরিবাহী। দুই রকমের তড়িৎ পরিবাহী, একটা তড়িৎ সুপরিবাহী, একটা তড়িৎ কুপরিবাহী। সুপরিবাহী বলতে পারি যে সমস্ত পদার্থের মধ্যে তড়িৎ চলাচল করতে পারে সেটা সুপরিবাহী। দুই রকমের একটা ইলেকট্রনিক পরিবাহী, তড়িৎ বিশ্লেষক পদার্থ। এই তড়িৎ বিশ্লেষক পদার্থ নিয়ে আমাদের মূল আলোচনা। আর এখানে তাই আমরা আগে জেনে নিলাম ইলেকট্রনিক পরিবাহী কোনটা, যে সমস্ত ইলেকট্রনিক যে সমস্ত পথের মধ্যে দিয়ে মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ পরিবহনের ফলে তার কোনো রাসায়নিক পরিবর্তন ঘটবে না, কেবলমাত্র উষ্ণতার পরিবর্তন ঘটবে। যেরকম ধাতু পরিবহন, কেন? কারণ ধাতব পরিবাহের মধ্যে দিয়ে যখন ইলেকট্রন চলবে, তড়িৎ যখন পড়বে তখন তার মধ্যে তাপ উৎপন্ন হয়। তাই জন্য তাপের যে পরিবর্তনটা ঘটলো, উষ্ণতা পরিবর্তন হলো। আর এই দুটো রকমের ধাতব পরিবাহী, অধাতব পরিবাহী, বুঝতে পারলাম? বুঝে গেল। আর দুটো শর্ট কোশ্চেন বললাম যে ধাতু নয় এমন। আর অধাতব পরিবাহের মধ্যে উদাহরণ কি দিলাম? কার্বন দন্ত আর গ্রাফাইট। কেন? কারণ এটা অধাতু হলে পরে এর মধ্যে তড়িৎ উৎপন্ন হয় বা তড়িৎ যায়, তড়িৎ পরিবাহিত হয়। আর যদি কোশ্চেন তোমাকে এরকম বলে যে ধাতু নয় কিন্তু তড়িৎ পরিবহন করে, এমন একটা উদাহরণ দাও, কার্বন দণ্ড বা গ্রাফাইট। এরকম বলে দিতে পারে যে একটু অধাতু পরিবাহী নাম লেখো যেটা আমার তড়িৎ পরিবহন করে, গ্রাফাইট। ঠিক আছে, বুঝতে পারলাম? এবার আসছি আমরা এবার আমরা মেন টপিকে যেটা যাবো, এখানে দুটো জিনিস জানবো, দু তিনটে জিনিস জানবো, দিয়ে আমরা একটা তোমাকে আমি সব কিছু বুঝিয়ে দেবো। ঠিক আছে, আগে থেকে সব কিছু বুঝিয়ে দেবো। একটা জিনিস জানবো যে আমাদের সোডিয়াম ক্লোরাইড যেটা হয়, সোডিয়াম ক্লোরাইড বা NaCl যেটাকে বলা হয়, যেটা লবণ হয়, আমাদের খাদ্য লবণ হয়। আচ্ছা, সোডিয়াম ক্লোরাইড যেটা হয় সেটা আমাদের এবার দেখবা যখন যখন আমাদের লবণ থাকে, এমনি সলিড লবণ থাকে, যখন তার মধ্যে যদি ইলেকট্রিক পাঠাই কিন্তু সের মধ্যে তড়িৎ পরিমাণ হয় না। কেন হয় না? এটা কারণটা কি? কঠিন অবস্থায়। এই কোশ্চেনগুলো তোমাকে দিতে পারে। তো সোডিয়াম ক্লোরাইড এর মধ্যে দিয়ে তড়িৎ পরিবাহিত হয় না কেন? তো এটা জানার আগে একটা জিনিস জানতে হবে, সোডিয়াম ক্লোরাইড কোন ধরনের মৌল বা কোন ধরনের যৌগ। এটা যৌগ, মানে মৌল না, এটা দুটো ভিন্ন ভিন্ন পদার্থ রয়েছে, তার মধ্যে এটা যৌগ। তো এটা কোন ধরনের যৌগ? এটা সমযোজী যৌগ না আয়নীয় যৌগ? যেহেতু এবার আমরা আয়নীয় যৌগ চিনি কীভাবে? যদি কোনো যৌগের মধ্যে যদি একটা ধাতু থাকে বা একটা যদি ধাতু থাকে, যদি ধাতু থাকে, আর যদি একটা যদি ধাতু না থাকে, যদি ধাতু থাকে তবে সেটা আয়নীয় যৌগ হয়, যদি ধাতু না থাকে তবে এটা সমযোজী যৌগ হয়। এবং দেখো সোডিয়াম একটা ধাতু তাহলে এটা আয়নীয় যৌগ। এবার আয়নীয় যৌগের ক্ষেত্রে কী হয়? আয়নীয় যৌগের মধ্যে যেটা ক্যাটায়ন, এটা অ্যানায়ন হয়, সেটা তীব্র স্থিরতাত্ত্বিক কুলম্বীয় আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি আয়নীয় যৌগ। কেন লিখবো? কারণ NaCl আয়নীয় যৌগ, আয়নীয় যৌগ। ঠিক আছে, এবং এতে যেমন এতে Na+ ও Cl- বা ক্যাটায়ন ও অ্যানায়ন তীব্র স্থির তাড়িতিক কুলম্বীয় আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে। তাই দুটাকে ফলে কঠিন অবস্থায় এতে কোনো আয়ন উৎপন্ন হয় না, আয়ন উৎপন্ন হয় না।
তাই এরা তড়িৎ প্রবাহন করতে পারে না। এবার এতটুকু জানার পর আমরা এটা পড়ছি যে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে কঠিন অবস্থায় আমাদের বাড়িতে খাদ্য লবণ যেটা থাকে তার মধ্যে যদি ইলেকট্রিক পাঠায় এর মধ্যে ইলেকট্রিক যায় না। কেন যায় না? কারণ যে আমাদের NaCl একটা আয়নীয় যৌগ। আয়নীয় যৌগ বলতে কারণ এটা এর মধ্যে একটা সোডিয়াম একটা ধাতু, তাই জন্য এটা আয়নীয় যৌগ। আয়নীয় যৌগে কী হয় যে ক্যাটন যেটা ক্যাটন বা অ্যানায়ন যেটা থাকে, এটার ক্ষেত্রে ক্যাটন কোনটা, অ্যানায়ন কোনটা? অ্যানায়ন যায় অ্যানোডে, অ্যানোড বলতে এটা, আর ক্যাটন বলতে এটা। ক্যাটন যায় ক্যাথোডে, সরি ভুল বললাম, ক্যাথোড আর অ্যানোড, ক্যাথোড আর অ্যানোড। ক্যাথোড এটা অ্যানোড। তো ক্যাথোড ক্যাটায়ন হচ্ছে প্লাসটা ক্যাটায়ন আর মাইনাসটা হচ্ছে অ্যানায়ন। তো Na+Cl- বা ক্যাথোড অ্যানোনটা কী করে যে তীব্র স্থির তাড়িতিক কুলম্বীয় আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে। মানে এটা Na+Cl- যুক্ত থাকবে, এরকম এর মধ্যে একটা যুক্ত থাকে, খুব গভীরভাবে যুক্ত থাকে। এটাকে কঠিন অবস্থায় এদেরকে ভাঙা যায় না। যদি ভাঙা যায় না অর্থাৎ কি এদের Na+Cl- উৎপন্ন করা যায় না কঠিন অবস্থায়, কারণ উৎপন্ন করা যায় না, তাই মধ্যে তড়িৎ পরিবহনটা হয় না। কেন? এবং তড়িৎ পরিবহনটা যেটা হবে এর মধ্যে দিয়ে কে তড়িৎ পরিবহন করবে? কোন ধাতব পরিবহনের মধ্যে কে করছিল? মুক্ত ইলেকট্রন করছিল। কোন ধাতব পরিবহনের মধ্যে দিয়ে কে করছিল? মুক্ত ইলেকট্রন, মানে ইলেকট্রনগুলো তো করছিল তড়িৎ পরিবাহী। এখানকার মধ্যে এবং এবং এর মধ্যে কী করবে? Na+Cl- আয়নগুলো থাকবে, আয়নগুলো তো এবং তড়িৎ বিশ্লেষণ পত্রের মধ্যে দিয়ে কোন কারা এবং এই তড়িৎ বিশ্লেষণ পথে যেটা পড়বো আমরা এর মধ্যে দিয়ে এর মধ্যে বা কোনো পরিবহনের মধ্যে দিয়ে বা কোনো জলের মধ্যে দিয়ে কে করে? জল কি নিজে তড়িৎ প্রবহন করে? করে না। ওর মধ্যে কে করে? আয়ন না করে, আয়ন। এর মধ্যে যে আয়ন থাকে সে আয়নরা তড়িৎ প্রবহন করে। অর্থাৎ কি কোনো জলীয় দ্রবণে কে তড়িৎ প্রবহন করে? শুধুমাত্র আয়নরাই তড়িৎ পরিবহন করতে পারে। যেহেতু আমাদের কঠিন অবস্থায় কী হচ্ছে না, আয়ন কোনো উৎপন্ন হচ্ছে না, আয়ন উৎপন্ন হয় না, তাই জন্যে কী হয় ওর মধ্যে কঠিন অবস্থায় সোডিয়াম ক্লোরাইডের মধ্যে দিয়ে কী হয় না, তড়িৎ পরিবহন হয় না। আবার বলছি যে কঠিন অবস্থায় কেন সোডিয়াম ক্লোরাইডের মধ্যে তড়িৎ পরিবহন হয় না? কারণ কি? সোডিয়াম ক্লোরাইড একটা আয়নীয় যৌগ। আয়নীয় যৌগ কেন? কারণ ওর মধ্যে একটা ধাতু রয়েছে, তাই জন্য আয়নীয় যৌগ। এবং আয়নীয় যৌগ হলে পরে কী হবে? তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেড়ে যাবে। তাই তো ওর মধ্যে আর ওরা কী করবে? তীব্র স্থির তারিখ কুলম্বে আকর্ষণ বল যুক্ত থাকবে। তার জন্য তো কী হবে? সহজে পৃথক করা যাবে না। যেমন আয়নীয় যৌগে পড়বো আমরা, অবশ্যই আগে পড়তে হতো। তাই জন্য ওরা সহজে আলাদা করা যেতে পারে না। তাহলে ওদের আয়ন ক্যাটায়ন আয়ন উৎপন্ন করা সম্ভব নয় অত তাড়াতাড়ি। তাই জন্য তাই জন্যে ওদের কী হয়? আমাদের কঠিন অবস্থাতে ওরা তড়িৎ বহন করে না। বুঝতে পেরেছ? এবার যেহেতু আমাদের এবার কঠিন অবস্থায় মানলাম যে তড়িৎ বহন করা যায় না, তো যেহেতু আমাদের সোডিয়াম ক্লোরাইড থেকে আমরা যদি তড়িৎ পর আমাদের জানবো আরও পরে, এবং এই সোডিয়াম ক্লোরাইডের মধ্যে দিয়ে কঠিন অবস্থায় করা যাচ্ছে না, কিন্তু দুটো শর্ত আছে। দুটো শর্ততে করা যাবে। একটা যে একে তাপ দিতে হবে, না হয় একে জলে ডোবাতে হবে, তাহলে আমরা তড়িৎ বহন করতে পারবো। কীভাবে? দেখো, সেকেন্ড পয়েন্ট কি? যে গলিত অবস্থায় NaCl তড়িৎ পরিবহন করে কেন? গলিত অবস্থায় কেন করে? কারণ এবার যেটা NaCl যেটা থাকে, NaCl এবং NaCl কী হয় যে আমাদের Na আর Cl তীব্র স্থির তারিখ কুলম্বীয় আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে। মানে এটা ধরা একটা কুলম্বীয় বল, স্থির তারিতিক কুলম্বীয় বল। এই বল দ্বারা পরস্পরের সঙ্গে আকর্ষিত হয়ে আছে। যখন এবার আমরা আয়নীয় যৌগ যখন পড়েছিলাম তখন কী পড়েছিলাম? আয়নীয় যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কী হয়? অনেক উচ্চমানের হয়। উচ্চমানের বলতে গলনাঙ্ক বলতে যে পরিমাণ তাপ লাগবে গলাতে, সেটা হচ্ছে গলনাঙ্ক। মানে এই যে NaCl এর যে গলনাঙ্ক সেটা খুব উচ্চমানের হয়। যেহেতু আমাদের আয়নীয় যৌগ বললাম না, সোডিয়াম ক্লোরাইড আয়নীয় যৌগ। যেহেতু ধাতু রয়েছে তাই জন্য আয়নীয় যৌগ। আয়নীয় যৌগের ক্ষেত্রে কী ছিল আমাদের? ওর মধ্যে আয়নীয় যৌগের পরস্পরের মধ্যে তীব্র স্থিরতার দিকে আকর্ষণ বল যুক্ত থাকে। তার জন্য ওদের পৃথকভাবে আলাদা করা যায় না, মানে ওদের আয়ন উৎপন্ন করা যায় না কঠিন অবস্থায়, তাই জন্য ওরা তড়িৎ প্রবহন করে না কঠিন অবস্থায়। কিন্তু গলিত অবস্থায় কী হয়? যে লিখবো যে NaCl এর গলনাঙ্ক খুব উচ্চ মানের হয়। কারণ কি? কারণ এরা আয়নীয় যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক হাই হয়। কারণ কি? কারণ ওদের মধ্যে তীব্র স্থির তারিখে আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে, এবং ওদের যে বলটা ছোটাতে গেলে এবার প্রচুর তাপ উৎপন্ন হবে, তাপ দরকার হয়। ঠিক আছে? উচ্চমানের হয় এবং 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 উচ্চমানের হয় এবং 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 হচ্ছে এবং কী হয় যে আমাদের এবং উচ্চমানের হয় এবং এবং NaOCl কে হচ্ছে আলাদা করতে
আলাদা করতে প্রচুর তাপ প্রয়োজন হয়। তাপ কী হয়? প্রয়োজন হয়। যখন আমি তাপটা দিব এর ফলে এবং 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 কী হবে যে এবার যখন তাপটা দিব এর মধ্যে তাপ এই যে বন্ডটা আছে সেই বন্ডটা ভেঙে যাবে, ঠিক আছে, ভেঙে যাবে এবং এবং Na প্লাস Cl মাইনাস উৎপন্ন করবে, ঠিক আছে, এবং 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 তাপ প্রয়োগের ফলে NaCl এর মধ্যে থাকা কুলম্বীয় বল কি আমাদের ভেঙে যায় এবং Na প্লাস ও Cl মাইনাস উৎপন্ন করে। তাই গলিত অবস্থায় এরা তড়িৎ পরিবহন করবে, ঠিক আছে। কেন? কারণ যে আমাদের NaCl যেটা হয় সেটা গলনাঙ্কটা খুব উচ্চমানের হয় এবং উচ্চমানের হয় মানে এই গলাতে প্রচুর তাপ উৎপন্ন হয়, তাপ দরকার। কেন? কারণ এটা আয়নীয় যৌগের ক্ষেত্রে সব আয়নীয় যৌগের ক্ষেত্রেই ব্যতিক্রম আছে, প্রচুর তাপ উৎপন্ন হচ্ছে বা তাপ প্রয়োগ করা হচ্ছে এবং এই তাপ প্রয়োগের ফলে কী যে আমাদের এই যে বন্ডটা সেটা যে বন্ডটা কী আমাদের ভেঙে যায়, ভেঙে যাওয়ার ফলে কী আমাদের তড়িৎ পরিবহন হয়, Na প্লাস ও Cl মাইনাস উৎপন্ন হবে এবং তার মধ্যে তড়িৎ পরিবহন করবে। আরেকটা কী আছে যে আমাদের জলে দ্রবীভূত অবস্থায় NaCl তড়িৎ পরিবহন করে। কেন করে জলে দ্রবীভূত অবস্থায় কেন করে? এবং এর কারণ কি, যখন NaClকে জলে ডোবাবো, যখন NaClকে জলে ডোবালে জলের একটা বিশেষ ধর্ম রয়েছে, জলের ডাই ইলেকট্রিক ধর্মের জন্য NaCl এর মধ্যে থাকা কুলম্বীয় আকর্ষণ বল দুর্বল হয়ে পড়ে এবং দ্রবণে Na প্লাস ও Cl মাইনাস আয়ন উৎপন্ন করবে। আর এরাই হচ্ছে তড়িৎ পরিবহন করে, ঠিক আছে। এবারে জলের ডাইলেক্ট ধর্মটা কি, মানে যে জলের একটা বিশেষ ধর্ম থাকে, যে ধর্মের ফলে কী হয় যে আমাদের ওই যে জলের একটা বিশেষ ধর্ম থাকে, যে ধর্মের ফলে কী হয় যে আমাদের ও সমস্ত কিছুই আয়নীয় যৌগের মধ্যে যে স্থির তারিত কুলম্বীয় আকর্ষণ বল থাকে, সেই আকর্ষণ বলটাকে দুর্বল করে দেয়। জলের একটা বিশেষ ধর্ম আছে, যে ধর্মটাকে বলা হয় ডাই ইলেকট্রিক ধর্ম। তো ডাইলেক্ট্রিক ধর্মের ফলে কী হয় যে আমাদের জলে যদি কোনো আয়নীয় যৌগ পড়ে তার মধ্যে যেটা আমাদের কুলম্বীয় আকর্ষণ বল থাকে, সেই কুলম্বীয় আকর্ষণ বলটা দুর্বল হয়ে পড়ে। এটা ধর্মের জন্য হয়, এটা যে ধর্মকে বলা হয় ডাইলেক্ট্রিক ধর্ম, সেটা আমাদের বায়ুরও থাকে, বায়ু। তো এটা এখন এটুকু বুঝো যে কুলম্বীয় আকর্ষণ বলটা দুর্বল হয়ে পড়ে। এর ফলে কী হচ্ছে, যখন দুর্বল হয় তখন দ্রবণে Na প্লাস ও Cl মাইনাস আয়ন উৎপন্ন হচ্ছে এবং আয়নরাই তড়িৎ পরিবহন করে। তাই জন্য জলে দ্রবীভূত অবস্থায় NaCl তড়িৎ পরিবহন করে। এবার আমি বললাম যে জলের যে আমাদের ডাইলেকট্রিক ধর্মটা, ঠিক ধর্মটা সমান সমান কী হয়, একাশিক গুণ হয় কার? বায়ুর ডাইলেকট্রিক ধর্মের, কারণ কি
কারণ হচ্ছে এটাই যে বায়ুরও ডাইলেকট্রিক ধর্ম থাকে, কিন্তু অত সক্রিয় না ওটা, কিন্তু জলের ক্ষেত্রে এই ডাইলেকট্রিক ধর্মটা ওখানে উচ্চমানের হয়, তাই জন্যে কুলম্বীয় আকর্ষণ বলটা দুর্বল হয়ে পড়ে। কিন্তু ডাইলেকট্রিক ধর্মটা বায়ুরও থাকে, বায়ু কিন্তু খুব অল্প থাকে। এবার 81 গুণ হয় কার, বায়ুর 81 গুণ হয় আমাদের, বায়ুর যে 81 গুণ ধর্মটা আমাদের জলের হয়, ঠিক আছে, 81 গুণ হয়। এটা এমনি বলে দিলাম, দরকার নেই অত, এটা তো বুঝতে পেরেছো। এবার আসি আমরা, এবার তোমাকে আমি একটা এক্সাম্পল দেবো, এক্সাম্পল সব কিছু বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো আমি এক্সাম্পল নেবো, এক্সাম্পলে সব কিছু বুঝাবো আমি, ঠিক আছে। এক্সাম্পল নিয়ে তোমাকে আমি একটু আস্তে আস্তে সব কিছু বুঝাবো। এইটুকু তো বুঝতে পেরেছো, আর কিছু বুঝাইনি। সোডিয়াম ক্লোরাইড কেন করে, কঠিন অবস্থা কেন করে না, কারণ কোনো আয়ন উৎপন্ন হয় না, আয়ন কেন উৎপন্ন হয়, তার মধ্যে তীব্র স্থিতি থেকে আকর্ষণ বল থাকে। সেখানে কি আমাদের গলিত অবস্থা কেন করে, কারণ আমাদের যদি গরম করি আমাদের যে বনটা, সেটা বনটা ভেঙে যাবে, সে তার জন্য উৎপন্ন করবে আয়ন, তার জন্য উৎপন্ন হবে। জলের মধ্যে ধর্ম হচ্ছে ডাইরেক্ট ধর্ম, যে ধর্ম ফলবে বনটা দুর্বল হয়ে পড়বে, সেখান থেকে তড়িৎ পরিবাহিত হবে। এইটুকু তো বুঝতে পেরেছো, আর থেকে এখানে কোনো প্রবলেম নাই, ঠিক আছে, বুঝতে পেরেছি। এবার আমি একটা উদাহরণ দেবো দিয়ে সব কিছু তোমাকে বুঝাবো। আমি একটা ছবি আঁকবো, প্রথমেই দেখবো সবাই সোডিয়াম ক্লোরাইড দিয়ে বোঝাই, সেটা সবার লাস্টে বুঝাই, আমি সব প্রথমে বুঝিয়ে দেবো, প্রথমে ভালো করে বুঝিয়ে দেবো, ঠিক আছে। আমি একটু আসছি, ঠিক আছে, দিয়ে আমি করছি, আমার ক্লাস শুরু করছি, তখন একটু